প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। টানা 40 দিন যুদ্ধের পর গতকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে দীর্ঘ আলোচনা হলো তার ফলাফল সন্তোষজনক হয়নি। আসলে কোনো ফলাফলই হয়নি সত্যি বলতে গেলে। 21 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে একাধিক ফেজে, কিন্তু সেই আলোচনার ফলও বিশ্ববাসীকে আশান্বিত করতে পারেনি। সারা বিশ্ব আসলে গতকাল ছিল ইসলামাবাদের দিকে। ইসলামাবাদ হয়ে উঠেছিল বিশ্বের মিডিয়া হাব এবং অনেকেরই আশা ছিল যে সেখান থেকে লিখিত হবে সারা বিশ্বের ভাগ্য আসলে, কারণ ইরান যুদ্ধের উপর সারা পৃথিবীর ভাগ্য জড়িয়ে পড়েছিল কোনো না কোনোভাবে। তো তাই সারা পৃথিবীর চোখ ছিল গতকাল ইসলামাবাদের দিকে, সেই আলোচনার টেবিলের দিকে। কিন্তু বিশ্ববাসী অবাক হয়েছে, হতবাক হয়েছে এবং হতাশ হয়েছে সর্বোপরি, কারণ তেমন কোনো ফলাফল আসেনি। আর আজ ভোরবেলা, শনিবার রাত শেষে ভোরবেলা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন সাংবাদিক সম্মেলনে জানালেন যে আলোচনা ব্যর্থ হয়েছে, কোনো ফলাফল হয়নি, তখনই সারা বিশ্ব এই বিষয়ে জানতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে খবর আগে থেকে বেরোচ্ছিল, তাদের পক্ষ থেকে সাংবাদিকদেরও দূরে রেখে আলোচনা চলছিল রুদ্ধদ্বার কক্ষে। তারপরও মাঝে মধ্যে আমরা আপডেট পাচ্ছিলাম, বাট জেডি ভ্যান্স একেবারে অফিশিয়াল ফরম্যাটে সাংবাদিক সম্মেলন করে আপডেট জানিয়ে দিলেন। গাড়ি বহর নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবার আগে তিনি এই বোমা ফাটালেন যে তেমন কোনো অগ্রগতি আলোচনায় হয়নি। আর জেডি ভ্যান্স এই যে ব্যর্থতা, আলোচনাটি সফল হলো না, এই ব্যর্থতার দায় ইরানের উপর দেবার চেষ্টা করলেন। তিনি বললেন যে ইরান তাদের প্রস্তাব মেনে নিল না। ইরানের জন্য ভালো প্রস্তাব ছিল তাদের কাছে, ইরান সেটি নিতে পারল না, গ্রহণ করতে পারল না, যৌক্তিক প্রস্তাব তাদের। তো ইরানের আবার আলাদা বক্তব্য আছে এই বিষয়ে, আর পরস্পরকে দোষারোপ করা হয়েছে এখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝে নেব কোন পক্ষটি যৌক্তিক আচরণ করছে। সেটি বোঝা আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না, কারণ তথ্যপাত্য আমাদের সবার কাছেই কিন্তু আছে। তো জেডি ভ্যান্স তার সাংবাদিক সম্মেলনে যেসব কথা বলছিলেন, তিনি বলছিলেন যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব রেখে যাচ্ছে। যদিও বলেছিলেন যে আলোচনা ব্যর্থ হয়েছে, সঙ্গে আবার যোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব রেখে যাচ্ছে ইরানের বিবেচনার জন্য। তো এইটি একটি ভালো দিক। তার মানে জেডি ভ্যান্সের এই বক্তব্য মিন করে যে আলোচনার দরজা তারা এখনো বন্ধ করতে চাইছেন না। জেডি ভ্যান্স এই কথা বলেছেন। তো বিশ্ববাসীর একথা ধরে নেবার কারণ ছিল যৌক্তিকভাবে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই বক্তব্য দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, জেডি ভ্যান্সের এই বক্তব্যকে আমরা চূড়ান্ত সত্য হিসেবে নিতে পারি না, চূড়ান্ত বক্তব্য হিসেবেও নিতে পারি না। কারণ তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছবার আগেই ডোনাল্ড ট্রাম্প যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত নেন যার সঙ্গে জেডি ভ্যান্সের এই বক্তব্যের, যেই বক্তব্য আশাবাদ জাগায়, তার কোনো মিল থাকবে না, 180 ডিগ্রিতে ঘুরে যাবে ফলাফল। আমাদের অবাক হবার কিচ্ছু থাকবে না, কারণ আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান আন্ডার দ্য সান। পৃথিবীতে এতটা আনপ্রেডিক্টেবল কোনো মানুষ আছেন কিনা, কোনো শীর্ষ নেতৃত্বের কেউ আছেন কিনা কোনো দেশে, এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো জেডি ভ্যান্স এই কথা বলছিলেন এবং সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে তাদের প্রত্যাশা ছিল যে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসবে, অঙ্গীকার করবে যে তারা পরমাণু অস্ত্রের অধিকারী হবে না, বা এই লাইনে এমন কিছুই করবে না, এমন কোনো পদক্ষেপ নেবে না যা তাদেরকে ভবিষ্যতে পরমাণু অস্ত্র পেতে সাহায্য করতে পারে। তো এটি পরিষ্কার বোঝাই যাচ্ছে কি মিন করেছেন। পরমাণু অস্ত্র পাবার জন্য ইরানের দরকার ভালো অ্যামাউন্টে কিছু ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটিকে আমরা বলি এনরিচড ইউরেনিয়াম। আর ইরানের কাছে কিছুটা আছে, সেই খবর আমরা আগে থেকেই জানি, বিশ্ববাসীও জানে। আর সেইটি চুরি করবার, ডাকাতি করবার, লুটে নেবার নানান চেষ্টা কিন্তু হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এবং এখনও সেই চেষ্টা জারি আছে। তো সেইটি মিন করেছেন।
আর ইতিমধ্যে তাদের সেই 15 দফা পাকিস্তানের মাধ্যমে যেটি ইরানের কাছে তারা 2 সপ্তাহ আগে পাঠিয়েছিলেন, তো সেই 15 দফায় কিন্তু উল্লেখ করা ছিল যে পাকিস্তান ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করবে। তো পাকিস্তান তো কখনোই ইরান এটি বাতিল করবে। তো ইরান তো কখনোই এটি মানবে না, মানবার কোনো কারণ নেই, কারণ ইরান কখনো আজ পর্যন্ত অফিসিয়ালি স্বীকারই করেনি, একথা কখনো তারা অ্যাডমিট করেনি যে আমরা পরমাণু কর্মসূচি আছে আমাদের বা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছি আমরা। তারা বলেছে তাদের বেসামরিক কাজে তারা এগুলো ব্যবহার করবে, এনরিচড ইউরেনিয়াম। বাট যুক্তরাষ্ট্রের সেই ভয় তো আছেই, বরাবরই ছিল এই যুজু যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাচ্ছে, আর হয়ে গেলে তাদের সেই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা সেই রাষ্ট্রটি, যেই রাষ্ট্রকে তারা সেখানে বসিয়েছে, তারা সেখানে পরিপুষ্ট করেছে সব রকমের সহযোগিতা দিয়ে, আর্থিক, সামরিক, বুদ্ধিবৃত্তিক, তো সেই রাষ্ট্রটি কী হবে? সেই রাষ্ট্রটির খবরদারি আর মধ্যপ্রাচ্যে চলবে না। তাই ইসরায়েলও চায়নি, কখনো যুক্তরাষ্ট্র চায়নি যে ইরান পারমাণবিক শক্তিধর একটি দেশ হয়ে উঠুক, বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ সেটি করুক। অবশ্য অন্য কোনো দেশ করবে না, তারা খেয়ে দিয়ে ভালোই আছে আমোদ ফুর্তিতে, তাদের ওইসব করবার দরকার হয় না, তাদের ব্যস্ত থাকবার অন্য আরও অনেক কারণ আছে। শুধু একটি দেশ ছিল ইরান, যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল, এখনো চাইছে। তো যাই হোক, জেডি ভেন্স এসব কথা বলে গেলেন। তো তিনি আবার পাকিস্তানকে ধন্যবাদ জানাতে ভুল করেননি, বিশেষভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আন্তরিক ধন্যবাদ জানালেন যে তারা এমন একটি বৈঠকের আয়োজন করেছে, যেই বৈঠকের চেষ্টা হয়েছে আলোচনার অন্তত একটি যুদ্ধবিরতিতে পৌঁছবার জন্য। তো এই ছিল জেডি ভেন্স উপাখ্যান, তাদের বয়ান। এবার আমরা দেখব আদার সাইড অফ দ্য কয়েন, ফ্লিপ সাইড দেখব আমরা কয়েনের। সেখানে ইরান কি বলেছে। তো আলোচনা শেষে ইরানের পার্লামেন্টের স্পিকার, যিনি কার্যত নেতৃত্ব দিচ্ছিলেন এই আলোচনার, তো তিনি মোহাম্মদ বাগের গালিবাফ, তিনি এক এক্সপোস্টে আলোচনা শেষে বলেছিলেন যে আমরা আন্তরিকতা, সদিচ্ছা নিয়েই এই আলোচনায় অংশগ্রহণ করেছি, কিন্তু তিনি বলেছেন যে আগের দুটো যুদ্ধে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের দুটো যুদ্ধের অভিজ্ঞতা তাদের তেত, সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে তারা তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না। তো এইটি একটি ভয়ঙ্কর কথা আসলে। তো এই বক্তব্য থেকে বোঝা যায় যে আলোচনা আসলে সফল হবার ছিল না, কারণ প্রতিপক্ষের উপর যখন আস্থা রাখা না যায়, তখন আপনি কিভাবে যুদ্ধবিরতি হবে, কিভাবে আপনি একটি সিজ ফায়ার বলি, যুদ্ধবিরতি বলি, শান্তি প্রস্তাব বলি, সেটি কি করে সই করা যেতে পারে, সেটি কি করে বাস্তবের মুখ দেখবে? দেখবার তো কোনো কারণ নেই, কারণ প্রতিপক্ষের উপর আপনার কোনো আস্থাই নেই, আর প্রতিপক্ষ এমনই আপনার যে আপনি আস্থা রাখতে পারছেন না টেকনিক্যালি। তো তিনি বলেছেন যে তাদের উপর আমাদের কোনো আস্থা নেই, যদিও আমরা আলোচনার টেবিলে সমস্ত সদিচ্ছা এবং আন্তরিকতা এবং অঙ্গীকার নিয়ে এসেছি। আচ্ছা, তিনি আরও বলেছেন যে তিনি ধন্যবাদ জানিয়েছেন, সেই জেডি ভ্যান্সের মতোই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন, আন্তরিক ধন্যবাদ এই আলোচনার আয়োজন করবার জন্য, আলোচনার মধ্যস্থতা করবার জন্য। তো মোটা দাগে দুই পক্ষকে দোষারোপ করেছে, অভিযোগগুলো করেছে। তো আমরা বুঝে নেব কারা সেটি হতে দেয়নি। তো জেডি ভ্যান্সের যে বক্তব্য, তাদের মূল পয়েন্ট হলো, যদিও আগে আমরা 10টি পয়েন্টের কথা আলোচনা করেছি, জানিও আমরা ইরানের 10টি পয়েন্ট, যুক্তরাষ্ট্রের যেমন 15টি পয়েন্ট ছিল, 15 দফা, 15টি শর্ত, ইরানেরও 10টি পয়েন্ট, সেটি তারা পৌঁছে দিয়েছিল পাকিস্তানের মাধ্যমে। তো সেই পয়েন্টের মধ্যে বোঝা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেই পরমাণু বিষয়টি। পরমাণু অস্ত্র ইরান অধিকারী হতে পারে সেই সম্ভাবনা, সেই আশঙ্কা থেকে তারা সেইটিতে স্টিক করছিল বেশি, বাকিগুলো অনেকটা গৌণ, কিন্তু এই ইস্যুতেই তারা জোরারোপ করছিল বরাবরই। আর 10টি যে পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো ছিল মূলত ইরানের উপর ভবিষ্যতে কখনো তারা আক্রমণ করবে না, এরকম গ্যারান্টি দিতে হবে। তো এরকম গ্যারান্টি হয়তো তারা দিয়ে দিত, এতে কোনো সমস্যা হতো না। কেন হতো না? এরকম গ্যারান্টি দিলে এবং ভাঙলে যুক্তরাষ্ট্রের কী হতো? এই অভিজ্ঞতা আমাদের আছে, তারা এমন কাজ করেছে। সর্বশেষ 28 ফেব্রুয়ারি যখন ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যৌথ ভিসা সার্কেল, তার ইমিডিয়েট আগে কিন্তু জুরিখে আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন সময় তারা ইরানে হামলা করেছে।
তাই একটি ট্রিটি যদি সাইন করা হয় যে আমরা ভবিষ্যতে আর ইরানের উপর আক্রমণ করব না একতরফাভাবে, এবং সেটি যদি তারা লঙ্ঘন করে তো কি হবে তাদের? তারা ইতিমধ্যে বিশ্বাসঘাতক, চুক্তি ভঙ্গকারী, অবিশ্বস্ত হিসেবে গণ্য হয়েছে বিশ্ববাসীর কাছে, শুধু ইরানের কাছে না। তো তাই সেটি তারা করতো, তাই সেই চুক্তি সেই দাবি মানতে তাদের কোনো সমস্যা হতো না। আচ্ছা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বা বজায় থাকবে, ইরান এটি নিশ্চয়তা চাচ্ছে। এটি নিয়ে হয়তো তারা নেগোশিয়েট করতো, এটি সহজেই মানতে চাইতো না। এবং ইরান আজকাল যেই ফরম্যাট দিয়েছে যে তারা সেখান থেকে টোল আদায় করবে কিংবা ফিজ আদায় করবে, সেখান থেকে ক্রস করা পারাপারকারী সবগুলো জাহাজ থেকে তারা টোল আদায় করবে, শুল্ক আদায় করবে, যেমনটি মিশর করে থাকে সুয়েজ খাল দিয়ে পার হওয়া জাহাজগুলো থেকে। তো এটি নিয়ে এটি নেগোশিয়েবল হতে পারত। আচ্ছা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিশ্চিত করতে হবে, এইটি তারা না করেছে, তাদের 15 দফার মধ্যে এটি আছে, এটি তারা হয়তো বা মানত না বা স্টিল নেগোশিয়েট করতে পারত হয়তো বা। আচ্ছা, তারপর ছিল প্রাথমিক পর্যায়ে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া ইরানের উপর থেকে, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক অবরোধগুলো তুলে নেওয়া, নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া। তো এইটি হয়তো করতে পারতো, তারা রাজি হতে পারত বাকি সব শর্ত পূরণ করে। তারপর ছিল নিরাপত্তা পরিষদে এই যাবৎকালে পাশ হওয়া ইরানের বিরুদ্ধে যতগুলো প্রস্তাব পাশ করা হয়েছে সেগুলো বাতিল করা। তারপর বলা হয়েছিল যে আরেকটি চুক্তি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় যেই সব প্রস্তাব ইরানের বিরুদ্ধে আনা হয়েছিল সেগুলো বাতিল করা, ইরান চাইছিল এটি। আচ্ছা, তারপর যুদ্ধে ইরানের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। আরেকটি ছিল পশ্চিম এশিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা এবং ঘাঁটিগুলোর বিলুপ্তি ঘটানো। আর ছিল লেবানন সহ সব সীমান্তে যুদ্ধ বন্ধ করা, সেটি তারা করেনি। পরশুদিনই ইসরায়েল ভয়াবহ হামলা করেছে লেবাননে, সেটি আমরা জানি, এবং 300-র কাছাকাছি লোক নিহত হয়েছেন সেখানে লেবাননে, এবং তারা বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক, সিভিলিয়ান্স। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে মূল বিষয়টি সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার প্রদান। তার মানে যুক্তরাষ্ট্র এটিকে দেখছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া মানে তারা সুনার ও লেটার পরমাণু কর্মসূচিটি চালাবে এবং তারা পরমাণু অস্ত্রের অধিকারী হবে। তো এই জায়গায় তারা আটকে গেছে, এই জায়গাটিতে খুব জোর দিচ্ছিল, জেডি ভ্যান্সও জোর দিয়েছেন, এই একটি দফার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে। তো বোঝাই যাচ্ছে যে এই জায়গাটিতে তাদের আপত্তি, আর ইরান এই জায়গায় ছাড় দেবে না। ইরান তো বলছে, ইরান কিন্তু বলেনি যে না আমরা পরমাণু অস্ত্রের মালিক হব। ইরান বলেছে আমরা বেসামরিক কাজে এটি ব্যবহার করব, বাট আমাদের এটি লাগবে, ইউরেনিয়াম এনরিচ করতে হবে আমাদের। ইরান এই জায়গায় কখনোই ছাড় দিত না এবং দেবেও না। তো আলোচনা কোথায় গিয়ে থেমে গেল, কার এক রোখা আচরণের জন্য, সেটি কিন্তু এখন পরিষ্কার প্রিয় দর্শক শ্রোতা। আচ্ছা, তো পাকিস্তান সহ অন্যান্য পক্ষ ছোট করে হলো আশাবাদ ব্যক্ত করেছে যে এইটি আপাতত আলোচনা থেমে গেছে কিংবা কোনো অগ্রগতি হয়নি, কোনো ফলাফল আসেনি, তার মানে এই না ভবিষ্যতে হতে পারবে না। কূটনৈতিক ব্যাপারটি এরকমই আসলে, এই আলোচনা আবার শুরু হতে পারে, পক্ষগুলোর আন্তরিকতা থাকলে সম্ভব। ইসলামাবাদে হতে হবে এমন কোনো কথা নেই, অন্য আরেকটি দেশে হতে পারে, অন্য আরেকটি শহরে হতে পারে, আবার ইসলামাবাদেও হতে পারে। তো সেই রাস্তা বরাবরই খোলা থাকে, খোলা আছে। তো এর মধ্যে এই যে আলোচনা হলো না, আর যেই প্রেক্ষিতে তড়িঘড়ি করে পাকিস্তানকে মধ্যস্থতা করতে হলো এই তথাকথিত শান্তি আলোচনা, ফায়ার হোয়াট এভার আমরা যাই বলি না কেন, যুদ্ধবিরতি আলোচনা, তো পাকিস্তান তড়িঘড়ি করে এটি অ্যাকোমোডেট করেছে। কিন্তু এইটি পুরোপুরি পাকিস্তানের ব্রেন চাইল্ড না, এইটি করবার জন্য ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ পাকিস্তানকে উদ্বুদ্ধ করেছে, অনুরোধ করেছেন। পাকিস্তান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই মধ্যস্থতাটি করেছে। তো এই পরিস্থিতিতে, আর তার আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে একটি সভ্যতা নিশ্চিহ্ন হতে যাচ্ছে, ইরানের কথা বলছিলেন। পারস্য সভ্যতা আমরা জানি, পারস্য সভ্যতা 5000-এরও বেশি বছরের পুরনো সভ্যতা। তো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন এবং কাউন্ট ডাউন চলছিল যে ইরানের উপর এমন হামলা করা হবে যে এই সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেই হামলা, সেই হুমকি, এরপরেও এবং আলোচনা ভেঙে গেল, বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চুপচাপ আছেন,
যেভাবে প্রতিক্রিয়া দেবার কথা ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেভাবে প্রতিক্রিয়া দেননি। তো আল জাজিরা একটি বিশ্লেষণ করেছে তার এই নীরবতা, ডোনাল্ড ট্রাম্পের এই অস্বাভাবিক সাইলেন্স। তো আল জাজিরা এটি সন্দেহের চোখে দেখছে এবং তারা বলছেন যে এটি আবার ইরানে হামলা করবার অশনি সংকেত কিনা। তার মনে কি আছে আমাদের পক্ষে জানা কিন্তু সম্ভব না, যদিও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে এবং আরও 10 দিন মেয়াদ আছে। বাট এইসব ভেঙে চড়ে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসবেন না, ইরানের উপর আবার ভয়াবহ হামলা করবেন না, পৈশাচিক হামলা, সে বিষয়ে আমরা কোনো গ্যারান্টি পাই না, পাবার কোনো সুযোগ নেই। তো আল জাজিরা এই বিষয়টির উপর জোরারোপ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে সাইলেন্স, নীরবতা, এইটিকে তারা সন্দেহের চোখে দেখছে এবং এটিকে একটি অশনি সংকেত বলে মনে করছে। তো আমাদেরও আসলে এরকমই ভাবতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলে কথা, তার বিষয়ে আগাম কিচ্ছু বোঝা যায় না। তো তার এই আপাত নীরবতা আসলে কি? তার যুদ্ধবিরতির মৌন সম্মতি, আবার যুদ্ধ শুরু না করা, ফিরে আসা সেখান থেকে, মধ্যপ্রাচ্য থেকে নিজেদের উদ্ধার করা, নাকি বড় ধরনের হামলা করা আবার ইরানের উপর, যেই হুমকি আগে দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করা? এটি বুঝবার জন্যে আমাদের হয়তো 2-1 দিন অপেক্ষা করতে হবে, এর মধ্যে আমরা বুঝতে পারবো আসলে কি হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানাই।